সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ৪র্থ লেকচারে আজকে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। এটি এই অধ্যায়ের উপরে আমাদের লাস্ট লেকচার এবং আজকে মূলত গত যেই লেকচারটি ছিল ৩ নাম্বার লেকচার, সেখানে আমরা কিছু বিষয়ের সাথে সমাজবিজ্ঞানের যে পার্থক্য এবং সাদৃশ্য রয়েছে সেগুলো দেখেছিলাম। আজকে সেটারই সেকেন্ড পার্ট আমরা শুরু করব। আজকেও আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে সমাজবিজ্ঞানের কি সম্পর্ক? তো প্রথমেই আজকে যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইতিহাস। এখন একটা জিনিস আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে সমাজ বিজ্ঞানে যখন আমরা পড়ছি আমাদেরকে প্রায় ক্ষেত্রেই সমাজবদ্ধ মানুষের যে জীবনধারা সেটার জন্য সুসংগত জ্ঞান অর্জন করতে হয় এবং এই জ্ঞানের জন্য যেটা আমাদের লাগে সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ ইতিহাস। এই যে বস্তুনিষ্ঠ ইতিহাসের সাহায্য আমরা নেই, এই বস্তুনিষ্ঠ ইতিহাস আমাদেরকে প্রোভাইড করে যে সাবজেক্টটা সেটার নাম হলো ইতিহাস। তাহলে সমাজ বিজ্ঞানের সাথে আমাদের যে ইতিহাস রয়েছে তার একটা সম্পর্ক কিন্তু আমরা খেয়াল করছি। এইবার একটু খেয়াল করি, ইতিহাসের বিভিন্ন ঘটনা ঘটে, এই ঘটনাগুলোকে তো ব্যাখ্যা করার প্রয়োজন হয়। এই ঘটনাগুলো যে ব্যাখ্যা করবে কেন ঘটলো, ওই পরিস্থিতিতে আরো ১০১টা ঘটনা ঘটতে পারতো, কিন্তু ওইটাই কেন ঘটলো, সমাজের কোন ফ্যাক্টরগুলো ওই জিনিসটা ঘটার জন্য মানুষকে বাধ্য করছিল, সেগুলা নিয়ে যখন ইতিহাসবিদরা আলোচনা করে তাদেরকে সমাজ বিজ্ঞানের হেল্প নিতে হয়। তার মানে সমাজকে ব্যাখ্যা করার জন্য, আমাদের সামাজিক পরিবর্তন এটা আদিমকাল থেকে কিভাবে এসেছে এটা ব্যাখ্যার জন্য সমাজ বিজ্ঞানীদের প্রয়োজন বস্তুনিষ্ঠ ইতিহাস, যেটা তারা ইতিহাস থেকে পেয়ে থাকে। আর ইতিহাসে কেন ওই ঘটনাগুলো ঘটলো সেটা জানার জন্য, সেটাকে ব্যাখ্যা করার জন্য সমাজ বিজ্ঞানের যে তত্ত্বগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়, সেগুলা ইতিহাসবিদরা সমাজ বিজ্ঞানের কাছ থেকে নিয়ে থাকে। এইটা হলো একটা সম্পর্ক। এইবার আমরা একটু আলোচনা করি, যদি আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে অমুক দেশের ইতিহাস বা অমুকের জীবনের ইতিহাস যদি আমরা বলি, আপনাদের মাথায় সবার আগে কোন জিনিসটা আসে? সবার আগে আপনাদের মাথায় একটা জিনিস আসবে, সেটা হইল সে আগে কি করেছিল। তার মানে ইতিহাস নিয়ে যখনই আমি বলছি কথা, ইতিহাস জিনিসটা অতীতকে ফোকাস করে। ইতিহাসের বেশিরভাগ আলোচনায় অতীত কেন্দ্রিক। কিন্তু যখন আমি বলছি সমাজ বিজ্ঞান, তখন কি সমাজ বিজ্ঞান শুধু সমাজে ঘটে যাওয়া অতীতের জিনিসগুলো নিয়ে আলোচনা করে, নাকি বর্তমান সময়ে যেই জিনিসগুলো সমাজে পরিলক্ষিত হচ্ছে সেগুলো নিয়েও আলোচনা করে? একটা সময় মানুষ অনেক রেডিও শুনতো, তারপরে মানুষ টেলিভিশন শোনা শুরু করলো, তারপর মানুষ সোশ্যাল মিডিয়ায় আসলো, মানুষ একটা সময় দেখা গেছে যে ফেসবুক অনেক বেশি ইউজ করতো, তারপর তারা ইনস্টাগ্রাম ইউজ করা শুরু করলো, তারপর একটা সময় আমরা দেখলাম যে টিকটকের প্রভাব অনেক বেড়ে গেল। কেন ঘটছে? এটা তো একটা বর্তমান সময়ের একটা সামাজিক আলোচনা, সেটা নিয়েও কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করছে। কিন্তু যখনই আপনি ইতিহাসের কথা বলবেন, ইতিহাস ইনহেরেন্টলি পাস্ট বা অতীতকে নির্দেশ করে। তাহলে একটা পার্থক্য আমরা দেখলাম, ইতিহাস শুধুমাত্র অতীতকে নিয়ে আলোচনা করে থাকে, আর সমাজবিজ্ঞান বর্তমান সময়ে ঘটে যাওয়া জিনিসগুলো নিয়েও আলোচনা করে। এর বাইরেও আমরা দেখি এখানে কি লেখা আছে। আরি পার্ক তার সোসাইটাস গ্রন্থে বলেন, একই দৃষ্টিভঙ্গিতে ইতিহাস হচ্ছে বস্তুনিষ্ঠ। আচ্ছা, ইতিহাস হচ্ছে বস্তুনিষ্ঠ। এই বস্তুনিষ্ঠ শব্দটা আমরা বারবারই পেয়েছি। বস্তুনিষ্ঠ এটার ইংরেজি হচ্ছে অবজেক্টিভ। মানে বিষয়টা হচ্ছে আপনি শুধু দেখবেন একটা ঘটনা ঘটেছে। সাপোজ আমি অনেক ফুটবল পছন্দ করি। হ্যাঁ? আমি একটা ঘটনা আপনাকে বলি, ২০০৬ সালে জিনেদিন জিদান ইতালির এক খেলোয়াড়কে মাথা দিয়ে আঘাত করেছে। এই যে আমি এতটুকু বললাম যে জিদান মাথা দিয়ে আঘাত করেছে, এতটুকু বলাই হচ্ছে আমার বস্তুনিষ্ঠ কথা, যে কি ঘটেছে সেইটুকু আমি বলে দিলাম। এটাই হচ্ছে আমার শেষ। যখনই আমি কোনো অবজেক্টিভ জিনিস নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করব, তখন আমি শুধু এতটুকু পর্যন্ত বলবো যে এটা ঘটেছে। তার মানে ইতিহাস আপনাকে জাস্ট এতটুকু বলবে যে এই জিনিসটা ঘটেছে। নরমালি আমরাও তাই দেখি যে অত সালে এই জিনিসটা ঘটেছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা দখল করেছেন। এটা হচ্ছে একটা বস্তুনিষ্ঠ বিষয়। কিন্তু যখন আমি বলছি একটা জিনিসকে, আমি যখন পর্যালোচনা করতে যাচ্ছি যে এই যে জিনেদিন জিদান সে এই কাজটা যে করলো, এটা কি তার করা উচিত হয়েছে নাকি হয় না?
এখন একটু আপনি ব্যাকগ্রাউন্ডে আসেন। বলা হয়ে থাকে যাকে তিনি মেরেছেন সে তার পরিবার সম্পর্কে একটি কটূক্তি করেছে। জিদান এইটা একটা প্রতিবাদ স্বরূপ করেছে। তাহলে জিদান, আমি বলতে পারি যেহেতু পরিবার সম্পর্কে একটা কটূক্তি করা হয়েছে, সে এটার প্রতিবাদ করেছে, জিদান একটা পজিটিভ কাজ করেছে। জিনেদিন জিদানের এই কাজটাই আসলে করা দরকার ছিল। এইটা একটা ন্যারেটিভ হইতে পারে। আরেকটা ন্যারেটিভ হইতে পারে, যেহেতু একটা ফাইনাল খেলা চলছে, এই সময় জিনেদিন জিদানের মাঠে থাকা খুব জরুরি ছিল এবং উনি ছিলেন ক্যাপ্টেন। তো সেই টাইমে ওনার পরিবারকে নিয়ে কি বলল, এইটুক রাগ যদি উনি সংবরণ করে খেলাটাতে মনোযোগ দিয়ে ফ্রান্সকে বিশ্বকাপ জিতাতে পারতেন, তাহলে গ্রেটার গোল সার্ভ হইতো। জিনেদিন জিদান এখানে যে কাজটা করেছিলেন, এটা তার জন্য, তার দেশের ভাবমূর্তির জন্য, তার দলের জন্য একটা নেগেটিভ জিনিস হয়েছে। তাহলে ভাইয়া বুঝার চেষ্টা করেন, একই কাজ জিনেদিন জিদান মেরেছেন, কিন্তু আমি একভাবে ব্যাখ্যা করলাম এটা পজিটিভ লাগলো, আরেকভাবে ব্যাখ্যা করলে মনে হলো যে না, এটা খুব খারাপ কাজ হয়েছে, এটা আসলে করা উচিত হয়নি। তার মানে কি, সমাজবিজ্ঞান প্রত্যেকটা জিনিসের যতগুলা পার্সপেক্টিভ আছে, যতগুলা ডাইমেনশন বা মাত্রা হতে পারে, সবগুলাকে এক্সপ্লোর করার চেষ্টা করে। এই কারণে এটাকে বলা হচ্ছে বিমূর্ত বিজ্ঞান, অ্যাবস্ট্রাক্ট। আপনি এই ঘটনাটাকে বলতে পারবেন না এটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে, কোনো দিকে আপনি যেতে পারবেন না। আপনাকে দেখতে হবে পিছনের ঘটনাটা কি ছিল। যেই ঘটনাটা আপনি ধরে নিবেন, সেই ঘটনাটা নির্দেশ করবে এটা ভালো না খারাপ। আপনি যদি জিনেদিন জিদানের পার্টটা দেখেন যে তার পরিবারকে গালি দেওয়া হয়েছে, এটা তার জন্য খুব কষ্টকর লাগছে, তাহলে আপনার মনে হবে যে এটা পজিটিভ। কিন্তু আপনি যদি আবার গ্রেটার গোলের কথা চিন্তা করেন, তাহলে মনে হবে নেগেটিভ। এই যে একটা দ্বৈততার সুযোগ দিচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত। আর এই যে জাস্ট আমি বলে দিলাম জিনেদিন জিদান হেড মেরেছেন, এইটার কারণে তিনি লাল কার্ড খেয়েছেন, ফ্রান্স হেরেছে, এইটুক যে আমি বলে দিলাম, আমি গেলামই না যেটা কেন ঘটলো, কোন জায়গায় কি ঘটলো, এটা গেলামই না, এটাকে বলা হচ্ছে বস্তুনিষ্ঠ। তো ইতিহাস হচ্ছে আপনাকে জাস্ট সেই বস্তুনিষ্ঠ তথ্যটা দিবে, আর সমাজবিজ্ঞান সেটা আপনাকে পর্যালোচনা করে দেখাবে, তাই এটা হচ্ছে বিমূর্ত। আর দেখেন, ইতিহাসের যেই উদ্দেশ্য সেটা হচ্ছে ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনাকে পর্যালোচনা করা, আর সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে এই ঘটনাবলীর আন্তঃমানবিক সম্পর্ক দেখা। ওই যে আমি যখনই এই ঘটনাটা ব্যাখ্যা করেছি, আমি কিন্তু প্রথমেই বলেছি যে এই ধরনের বক্তব্য আছে যে তার পরিবারকে নিয়ে কথাবার্তা বলা হয়েছে, অর্থাৎ এই যে পরিবারের সাথে তার যে একটা টান, সেটা থেকেই কিন্তু সে তার অ্যাকশনটা হয়েছে। অর্থাৎ আন্তঃমানবিক, আন্তঃসামাজিক, আন্তঃসাংস্কৃতিক যে বিষয়গুলো আছে, এগুলার কারণেই কিন্তু মানুষের অ্যাকশন বা মানুষের ক্রিয়া নির্ধারিত হয়। সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে যে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে একটা ঘটনা যে ঘটলো, এটার পিছনে আসলে কি কারণ রয়েছে, আন্তঃমানবিক কারণটা কি, সেটাকে ব্যাখ্যা করা। সামনের দিকে যাই। ইতিহাস মেইনলি ফোকাস করে থাকে কালকে। কাল মানে কি, সময়কে। ইতিহাসের মূলত আলোচনা হচ্ছে সময়। এই কারণে অনেকেই আপনারা খুব বিরক্ত হয়ে যান যে এত সাল কেন মুখস্থ করতে হয়, কারণ ইতিহাসের ফোকাসই হচ্ছে সময়, অমুক সময় এটা ঘটেছে, বাস। কিন্তু সমাজবিজ্ঞান সামাজিক সম্পর্কের দিক থেকে বিচার বিশ্লেষণ করে। তাহলে এক্সট্রা করে ওই যে আমি আপনাদেরকে দেখিয়েছি যে সে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করে, সে দেখার চেষ্টা করে এই যে ঘটনাটা ঘটলো, এটা কেন ঘটলো, এটা কি আদৌ ঘটাটা জরুরি ছিল, নাকি আসলে এটা ঘটতে বাধ্য হয়েছে। এই জিনিসগুলাকে একটা জাজমেন্ট করার চেষ্টা করে কে, সমাজ বিজ্ঞান। এরপর ইতিহাসের আলোচনা অতীতের ঘটনা বলির মধ্যে সীমাবদ্ধ থাকে। আমি কিন্তু এটা প্রথমেই আলোচনা করে দিয়েছি যে ইতিহাস বললেই সবার মাথায় একটা জিনিস আসবে, পাস্ট বা অতীত। আর আপনি আসলে সমাজের কথা যখন বলছেন, তখন প্রত্যেকটা জিনিসকে আপনার বর্তমান, অতীত এবং হচ্ছে ভবিষ্যৎ সবকিছুর পার্সপেক্টিভে কিন্তু আপনি আলোচনা করতে পারেন। সমাজবিজ্ঞান তাহলে শুধু সমকালীন বা নিকট অতীতের বিষয় যে আলোচনা করে এরকম না, এগুলো নিয়ে আলোচনাও করে, আবার অতীতের বিষয়েও সে আলোচনা করে। তার কিন্তু একটা নির্দিষ্ট টাইম ফ্রেম নাই। সে যখনই ঘটনাকে তার কাছে সিগনিফিকেন্ট মনে হবে, সে সেই ঘটনাকেই ক্যাচ করবে। সামনের দিকে যাই। মনোবিজ্ঞান, যেহেতু মনোবিজ্ঞান বলা হচ্ছে, এটা মন, মানুষের মন, মনস্তত্ত্বকে ফোকাস করবে। মনোবিজ্ঞান হচ্ছে কিছু মানসিক শক্তির রূপান্তর। কিরকম? আপনি পজিটিভ চিন্তা করছেন, ঠিক আছে, তাহলে আপনার পজিটিভিটি একটা মানসিক শক্তি। আপনি রাগ করছেন, এটাও কিন্তু এক ধরনের মানসিক শক্তি, এটারও কিন্তু রূপান্তর হয়। সবকিছু মিলে আলোচনা করে।
তো যেহেতু মানসিক শক্তিগুলাও অনেক সময় সোশ্যাল ফোর্স বা সামাজিক বিষয় দিয়ে আপনার নির্ধারিত হয়, সেক্ষেত্রে সমাজবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের একটা শাখার মতো। মনোবিজ্ঞানীরা মনে করেন যে ঘটনাগুলো আমার পাশে ঘটে বা যেই প্র্যাকটিসগুলো আমি করি সেটাকে তো আমার সোসাইটি এক ধরনের কিন্তু প্রভাব ফেলে, তাই না? সেই প্রভাব ফেলে দেখেই কিন্তু আমার মনস্তত্ত্ব এই ধরনের। আমি যেই ধর্মীয় বিশ্বাসে বিশ্বাস করি সেটা দিয়েই কিন্তু আমি কি করছি, কি ভাবছি সেটা কিন্তু নির্দিষ্ট হচ্ছে। তার মানে সমাজ কিন্তু মানুষের মনস্তত্ত্বের উপর একটা ভূমিকা রাখে। এই কারণে বিশেষ করে মনোবিজ্ঞানীরা মনে করেন সমাজ বিজ্ঞানের একটা শাখা হচ্ছে মনোবিজ্ঞানের একটা শাখা হচ্ছে সমাজবিজ্ঞান। অর্থাৎ মনোবিজ্ঞান নিয়ে আপনি আলোচনা করতে, করতে গিয়ে একটা সময় দেখবেন যে মানুষ যেই কাজগুলো করছে এগুলোর পিছনে তার সমাজের একটা ভূমিকা রয়েছে। আমরা আরেকটু ইয়েতে আসি। সেটা হচ্ছে এখানে সম্পর্ক লেখা হয়েছে ভুলে, এটা একটু পার্থক্য হবে। মানুষ মাত্রই ভুল। মনোবিজ্ঞান আকৃষ্ট হয় ব্যক্তির আচরণের প্রতি, কিন্তু সমাজবিজ্ঞানে ব্যক্তির আচরণ বাদ দিয়েও অর্থনৈতিক, ঐতিহাসিক। খুব স্বাভাবিকভাবেই মনোবিজ্ঞান একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল মানুষকে ফোকাস করে, একজন ব্যক্তিকে ফোকাস করে। কিন্তু সমাজবিজ্ঞান শুধু আপনার মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করবে না, সে কিন্তু এই যে অর্থনৈতিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক যে শক্তি রয়েছে সেগুলোকেও ফোকাস করে থাকে। অন্যদিকে আমরা যদি একটু খেয়াল করি, সমাজবিজ্ঞান কিন্তু মানব সমাজের যে পারস্পরিক ক্রিয়া, সম্পর্ক এবং অবস্থা, পরিণতি এগুলো রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করে। আর মনোবিজ্ঞানীরা স্পেসিফিক্যালি শুধুমাত্র মন নিয়ে আলোচনা করে। তার মানে এইটা হচ্ছে তাদের পার্থক্য। তাহলে আমরা দেখলাম যে যখনই আমরা আলোচনাগুলো করতে যাচ্ছি, আমরা আগের ক্লাসে ৩টা সাবজেক্টের সাথে দেখেছি, এখানেও ২টা সাবজেক্টে দেখেছি যে প্রত্যেকটাই কিন্তু একটা নির্দিষ্ট ফোকাসড, মানে হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস নিয়ে আলোচনা করছে। মনোবিজ্ঞান বলেন, অর্থনীতি বলেন, নৃবিজ্ঞান বলেন। আর সমাজবিজ্ঞান সেখানে একটা হোলিস্টিক বা সার্বিক রূপরেখা কিন্তু নিয়ে আসছে, সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসছে। এবার সমাজ কল্যাণের সাথে, তো এইটাও আমি প্রথমে বেসিকটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, তারপর আমি ধরে ধরে আলোচনা করব। খেয়াল করেন, আমরা বলেছি সমাজবিজ্ঞান হচ্ছে থিওরিটিক্যাল। এটার বাংলা কি একটু আমাকে কমেন্টে জানাবেন। মূলত আমি অনেকবার এটা নিয়ে আলোচনা করেছি, থিওরিটিক্যালের বাংলা কি। তার মানে এটার খুব বেশি প্রায়োগিক বা হচ্ছে ব্যক্তি জীবনে এটাকে ব্যবহারিক যে রূপ সেটা কিন্তু খুবই কম। এই যে থিওরিটিক্যাল নলেজটাকে প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসলো যেই সাবজেক্টটা, সেটাই হচ্ছে সমাজ কল্যাণ। তার মানে সমাজবিজ্ঞান সমাজের সমস্যা, সমাজের বিভিন্ন ঘটনা এগুলো চিহ্নিত করে এবং সেই সমস্যাগুলিকে সমাধানের দিকে নিয়ে যায়, সেটাকে প্রায়োগিক রূপ দেয় হচ্ছে সমাজ কল্যাণ। এবার আমরা মূল আলোচনায় আসি। সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ দুইজনেই সামাজিক সম্পর্ক এবং সমাজের যে বিষয়বস্তু আছে সেগুলো নিয়ে আলোচনা করবে। দুইটার নামেই সমাজ আছে। সমাজবিজ্ঞান দেখেন এই যে যত কাঠামো আছে, সমাজ কাঠামো, প্রথা প্রতিষ্ঠান, আচার আচরণ, সামাজিক বিবর্তন, যা কিছু আছে, সংস্কৃতি, সভ্যতা, সব কিছু নিয়ে অধ্যয়ন করে। কিন্তু খেয়াল করেন সমাজ কল্যাণ কি করে? সমাজ কল্যাণ হচ্ছে মানুষ সমাজে থাকতে গিয়ে যেসব বাধা বিপত্তির সম্মুখীন হয় সেগুলোতে ফোকাস করে। যদিও একটা মিল, এটা একটা সম্পর্ক, যেহেতু সমাজেরই একটা জিনিস, কিন্তু তারপরেও তার ফোকাস কিন্তু নির্দিষ্ট, যে বাধা বিপত্তি এবং যেটা দিয়ে আসলে ওয়েলফেয়ার, মানুষের কল্যাণ হবে, সেগুলোকে নিয়ে সমাজ কল্যাণ চিন্তা করে। এবার দেখেন, আমরা বলছি যে সমাজ বিজ্ঞান একটা তত্ত্বীয় জ্ঞান। ওই যে থিওরিটিক্যাল বলেছিলাম, আপনারা এতক্ষণে আশা করি কমেন্ট বক্সে লিখে ফেলেছিলেন যে থিওরিটিক্যাল মানে তত্ত্বীয় জ্ঞান। এবং এই তত্ত্বীয় জ্ঞান যে লক্ষ্য অর্জন করতে চায়, লাইক সমাজবিজ্ঞান অনেক কষ্ট করে দেখালো যে আমাদের যে জ্ঞাতি সম্পর্ক এইটা দিন দিন আলাদা হয়ে যাচ্ছে দেখে পারিবারিক মানুষের মধ্যে যে বন্ধনগুলো আছে এগুলা হচ্ছে যে আস্তে আস্তে দূরীভূত হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে এখনকার যে বন্ধনগুলো এগুলো আগের মতো আর শক্ত নেই। এটা সমাজবিজ্ঞান আপনাকে থিওরিটিক্যালি বলে দিল। সমাজ কল্যাণ কি করবে? তাহলে জ্ঞাতি সম্পর্কের বন্ধন বাড়ানোর জন্য, পারিবারিক যে বন্ধনগুলো এগুলাকে শক্তিশালী করার জন্য কি করা যেতে পারে, প্র্যাকটিক্যাল লাইফে কি করা সম্ভব, সেটা সমাজ কল্যাণ খুঁজে বের করবে। তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্য, অর্থাৎ আমার সমাজ বিজ্ঞানের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে
সমাজ সম্পর্কিত, সমাজ পরিবর্তন সম্পর্কিত যে লক্ষ্যটা আমি অর্জন করতে চাই সেটা অর্জনে সমাজ কল্যাণ আমাকে হেল্প করে। আর এই যে প্রায়োগিক দিকে এটাকে নিয়ে যাওয়া, এটার জন্য কিন্তু সমাজ কল্যাণের জ্ঞান খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমাজ বিজ্ঞান হচ্ছে একটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, একটা তত্ত্বীয় জিনিস, সেটাকে যখন আমি প্র্যাকটিক্যালে নিয়ে যেতে চাই, কনভার্ট করতে চাই, তখন আমার সমাজ কল্যাণের কাছে যেতে হবে। পার্থক্যটা কি? একদম কমন পার্থক্য। আমরা আগেও বলেছি, যখনই সোশ্যোলজি নিয়ে বলবো প্রায় সবগুলোর সাথে এটা যায়, এটা থিওরিটিক্যাল। আর অন্য বাকি যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি সব ক্ষেত্রে এটা যায়, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো মোটামুটি 6টা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। সব জায়গায় আমরা দেখেছি সমাজ বিজ্ঞান হচ্ছে অনেকটাই থিওরিটিক্যাল এবং বাকিগুলো অনেক বেশি প্র্যাকটিক্যাল। এইবার আজকে মোটামুটি আমরা 6টা জিনিস দেখে ফেললাম, আগের ক্লাস এবং আজকের ক্লাস মিলে 6টা জিনিস আমরা দেখে ফেললাম এবং 6টা শাখার সাথে সামাজিক বিজ্ঞান একটা জ্ঞানকাণ্ড, সেটার মোট 6টা শাখার সাথে আমরা সমাজ বিজ্ঞানের বিভিন্ন মিল এবং পার্থক্য দেখেছি। কিছু পার্থক্য আছে একদম বেসিক, আশা করি আপনারা এগুলো পরীক্ষার খাতায় লিখতে পারবেন। এবার আমরা একটু বহু নির্বাচনী প্রশ্নের দিকে যাই। সমাজ বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কি? ওকে, আমরা যাই এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ। সমাজ, সমাজ নিয়ে কি আমরা এতক্ষণ কথা বলেছি? বলেছি। আচ্ছা, আমরা কি আলোচনা করতে গিয়ে একবারও পশু পাখির কথা বলেছি? আমার মনে পড়ে না। আমি 4টা ক্লাস এখন পর্যন্ত নিয়েছি, একটা তো আমি একবার পশু পাখির কথা বলেছি বলে আমার মনে পড়ে না। তার মানে হচ্ছে পশু পাখি নিয়ে আমরা আলোচনা করি না। মানুষের পারস্পরিক সম্পর্ক অনেকবার আমরা বলেছি। ইভেন অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে ওঠে শুধুমাত্র সম্পর্কের উপর ভিত্তি করে, যেমন বিয়ে, একটা সম্পর্কের উপর একটা প্রতিষ্ঠান গড়ে উঠছে। তাহলে এই যে সমাজ, এই যে মানুষের পারস্পরিক সম্পর্ক, এইগুলা নিয়ে কথা বলে সমাজ বিজ্ঞান, পশু পাখি নিয়ে সে কখনোই কথা বলে না। তাহলে 1 আর 3 কোথায় আছে আমরা একটু খুঁজে দেখি। খ নাম্বার অপশনে 1 আর 3 আছে, এইটা হবে অ্যান্সার। কোন বিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয়? তাহলে আমরা বলেছি মনস্তত্ত্ব নিয়ে, আচরণ নিয়ে আলোচনা করে থাকে মনোবিজ্ঞান। তাহলে এই যে মনোবিজ্ঞান, এইটা হবে আমাদের আচরণের বিজ্ঞান। আর নীতি বিজ্ঞান নিয়ে আমরা আলোচনাই করি না। নৃবিজ্ঞান হচ্ছে মানুষের সংস্কৃতি বা মানুষের বিজ্ঞান, সমাজ হচ্ছে টোটাল সমাজের বিজ্ঞান। এইবার আমরা একটু জ্ঞানমূলক প্রশ্ন দেখে আসি। প্রত্যেক ক্লাসেই আমরা কিছু জ্ঞানমূলক দেখেছি প্রশ্ন। ইতিহাস কি? ইতিহাস হচ্ছে মানব সমাজের অতীত ঘটনার ধারাবাহিক বিবরণ। অর্থাৎ প্রথম দিক থেকে মানুষের জীবনে এই সমাজে যা যা ঘটেছে, ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে, এগুলাকে ধারাবাহিকভাবে যেই জায়গায় ব্যাখ্যা করে আসা হয় সেটাই হচ্ছে ইতিহাস। সমাজ মনোবিজ্ঞানের লক্ষ্য কি? তাহলে এখানে দেখেন, একটা হচ্ছে সমাজ, আবার বলছে মনোবিজ্ঞান, ইংলিশে বলা হয় সোশ্যাল সাইকোলজি। মূলত এটার ফোকাস থাকে মনোবিজ্ঞানের উপর, কিন্তু এই মনোবিজ্ঞানটাকে সমাজ কিভাবে এফেক্ট করে, সমাজ কিভাবে প্রভাব ফেলে সেটাকে দেখার চেষ্টা করে। তার মানে সমাজের প্রেক্ষাপটে ব্যক্তির আচরণ বা ব্যক্তিত্ব বিশ্লেষণ। আমি একদম সহজ করে বলি, আপনারা দেখবেন কিছু কিছু জায়গায় কিশোর অপরাধ বেশি ঘটে। তো এই যে কিশোর অপরাধ ঘটে, এটা কিন্তু যেই বাচ্চাগুলা করতেছে তারা কিন্তু মানে জন্ম থেকেই অপরাধ প্রবণ, ব্যাপারটা এরকম না। এটা কেন ঘটে? দেখা যায় সে যার সাথে মিশছে, তার যে বন্ধু বান্ধবের মহল, সে যে এলাকাতে থাকছে, তার হয়তো এলাকাটা হতে পারে, তার হয়তো দারিদ্র আছে, হ্যাঁ, কিংবা তাকে যারা গাইড করছে, হ্যাঁ, সেখানে হয়তো সে ভালো সাহচর্য পাচ্ছে না, তাকে ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, এর কারণে এই একটা ঘটনা ঘটছে, সে একটা অপরাধে লিপ্ত হচ্ছে। তার মানে সমাজ কিন্তু তাকে বাধ্য করছে একটা ব্যক্তিত্ব বা একটা আচরণ করতে, যেটা হয়তো সে নিজে করতো না। তাহলে এই যে সমাজ মনোবিজ্ঞান, তার লক্ষ্য হচ্ছে সমাজের প্রেক্ষাপটে ব্যক্তির আচরণ বা ব্যক্তিত্বকে বিশ্লেষণ করা। সামাজিক জীব হিসেবে মানুষের মানসিক প্রক্রিয়া সমূহ অধ্যয়ন করে কে? আমরা গত আগের স্লাইডে আমরা দেখেছি যে সামাজিক জীব হিসাবে যখন হচ্ছে মানুষের আচরণ বা মানুষের প্রক্রিয়া সমূহ আলোচনা করব, তখন সেটা সমাজ মনোবিজ্ঞানে আলোচিত হবে, যেটাকে ইংলিশে বলা হয় সোশ্যাল সাইকোলজি। সমাজ কল্যাণের উদ্দেশ্য কি? আমরা বলেছি সমাজ জীবনে থাকতে গেলে মানুষের বিভিন্ন বাধা বিপত্তি এগুলো আসবেই। এগুলোর জন্য সমাজ বিজ্ঞানের যেই নলেজটা আছে, সমাজ বিজ্ঞানের যে তত্ত্বীয় জ্ঞান আছে, এই জ্ঞানটাকে প্রায়োগিক বা প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যাল করার জন্য যেই জায়গায় আমাদেরকে যেতে হবে সেটা হচ্ছে সমাজ কল্যাণ। তাহলে সমাজ জীবনে বিভিন্ন ভূমিকা পালন করতে গিয়ে মানুষ কিসের সম্মুখীন হয়? বাধা বিপত্তির সম্মুখীন হয়।
সেই বাধা বিপত্তিকে সমাধান করার জন্য এবং সমাধান করে একটা সার্বিক কল্যাণ, একটা ওয়েলফেয়ার, কল্যাণ নিশ্চিত করার যে বিজ্ঞান, সেটাকে বলা হয় সমাজ কল্যাণ। তাহলে সমাজ কল্যাণের উদ্দেশ্য হচ্ছে সমাজ বিজ্ঞানের বিভিন্ন ভূমিকা পালন করতে গিয়ে মানুষ যে বাধা বিপত্তি হয়, সম্মুখীন হয়, সেগুলোকে সমাধান করে মানুষের সার্বিক কল্যাণ করা। এইবার আমরা একটা সৃজনশীল আলোচনা করব। কাজল এবং পারুল দুই বান্ধবী, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তাদেরকে কংগ্রাচুলেশন। কাজল যেই বিষয়টা নিয়ে পড়ছে সেটিকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে মানুষের পারস্পরিক সম্পর্ককে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করা। অন্যদিকে পারুলের পথিত বিষয়টি হচ্ছে রাষ্ট্র, সরকার ব্যবস্থা, ক্ষমতা। তাহলে আপনারা বুঝার কথা এটা কি নিয়ে আলোচনা করছে। সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান। এইটা আমি আপনাদের কাছ থেকে আশা করব এই জিনিসটা আপনারা অ্যান্সার করবেন কমেন্ট বক্সে, কারণ আমি এটা এর আগে দ্বিতীয় লেকচারে আলোচনা করেছি এবং এটা খুবই একজন পরিচিত লোকের নাম। আশা করি আপনাদের এটা মনে থাকবে। আর যদি মনে নাই থাকে সেক্ষেত্রে হয়তো আমি পরের আলোচনায় বলে দিব, কিন্তু আমি এক্সপেক্ট করবো আপনারা এটা কমেন্টে অ্যান্সার দিবেন। সমাজ বিজ্ঞান একটি তাত্ত্বিক বিজ্ঞান, কথাটি বুঝিয়ে লেখো। গত 4টা লেকচারে আমি এই একটা জিনিসই আলোচনা করেছি যে এইটা তত্ত্ব তৈরিতে হেল্প করে। মূলত সমাজবিজ্ঞান বিভিন্ন সামাজিক সমস্যা, বিভিন্ন বিষয়, সেগুলোকে নিয়ে আলোচনা করে এক ধরনের তত্ত্ব উপস্থাপন করে বা তত্ত্ব তৈরি করে, যেটাকে আমরা ইংলিশে থিওরি বলি। এজন্য আপনারা দেখবেন এক একজন সমাজবিজ্ঞানী এক একটা থিওরি দিয়েছেন। তাহলে সমাজবিজ্ঞানের মূল উদ্দেশ্যই হচ্ছে সামাজিক সমস্যা বা সামাজিক ঘটনাকে ব্যাখ্যা করার জন্য তত্ত্ব সৃষ্টি করা। এখন এইটা কিন্তু আপনাকে কোনো সমাধান ওইভাবে দিতে পারবে না, বা হচ্ছে প্রায়োগিক যে বিষয়গুলো সেটা বলতে পারে না। এই জন্য এইটাকে আমরা মোটা দাগে তাত্ত্বিক বিজ্ঞান বলছি। ধরেন আমি বলি যে অগাস্ট কোতের কথা বলি বা সেন্ট সিমোর কথা যদি আমরা বলি, ওনারা দেখিয়েছেন যে কিভাবে মানুষের জীবনে দুঃখ দুর্দশা নেমে আসে, শিল্প বিপ্লব কিভাবে মানুষকে মানে একদম ভিতরে কুড়ে কুড়ে খেয়ে ফেলে, তারা দরিদ্রতার সাথে কিভাবে হচ্ছে যে ডিল করে, তাদের কত কষ্ট হয়, সবকিছু ওনারা দেখিয়েছেন এবং এগুলোর পিছনে কি কারণ সেগুলোও বলেছেন, তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করেছেন। কিন্তু মানুষের জীবনে কি পরিবর্তন করাটা অত সহজে করতে পেরেছেন? পারেননি। সেটা কিন্তু করার জন্য আমাদেরকে প্রায়োগিক দিকে যেতে হয়েছে। পরবর্তী সময়ে আইন পরিবর্তন হয়েছে, যেখানে মানুষ বেশিক্ষণ কাজ করতো সে জায়গায় কাজ কমানো হয়েছে। কিন্তু প্রথমে যেই কাজটা ওনারা করেছেন, ওনারা হচ্ছে থিওরি ডেভেলপমেন্ট করেছেন। সমাজ বিজ্ঞানের উদ্দেশ্যই হচ্ছে থিওরি ডেভেলপমেন্ট করা, এই কারণে এটাকে বলা হচ্ছে তাত্ত্বিক বিজ্ঞান। উদ্দীপকে পারুলের অধ্যয়নরত বিষয় কোনটি? পারুল কোনজন? সেকেন্ড জন পারুল। পারুল কি নিয়ে পড়তেছে? পারুল রাষ্ট্র নিয়ে পড়ে, সরকার ব্যবস্থা নিয়ে পড়ে, ক্ষমতা নিয়ে পড়ে, কর্তৃত্ব নিয়ে পড়ে, নাগরিক নিয়ে পড়ে। তার মানে পারুল রাষ্ট্রবিজ্ঞান পড়তেছে। আপনারা যদি আগের লেকচারটা দেখেন তাহলে আমরা ওখানে আলোচনা করেছি যেখানে রাষ্ট্র এবং নাগরিক, রাজনীতি বা রাজনৈতিক জীবন সবচেয়ে মূল ফোকাস, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। পারুল রাষ্ট্রবিজ্ঞান পড়ছে। তাহলে এটাকে আমরা ব্যাখ্যা করব, যেহেতু এখানে আলোচিত হচ্ছে রাষ্ট্র, সরকার ব্যবস্থা, ক্ষমতা, এর বাইরে কিন্তু আর আলোচিত হচ্ছে না কিছু, নাগরিক, কর্তৃত্ব, সবগুলো একটা রাষ্ট্র কাঠামোর সাথে সম্পর্কযুক্ত। তাই পারুল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পড়ে, এটা আমরা ব্যাখ্যা করে দিব সুন্দর করে। উদ্দীপককে কাজলের অধ্যয়নের বিষয়টির গুরুত্ব বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, কাজল আমরা দেখেছি সে পড়ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ, তার মানে এই হিন্ট থেকে আমরা বুঝতে পারতেছি সে সমাজ বিজ্ঞান পড়তেছে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটার অধ্যয়নের গুরুত্ব বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা কয়েকটা ধাপে প্রমাণ করতে পারি। আমরা যদি তাত্ত্বিক হিসেবে আলোচনা করি, মর্গানের মতো আলোচনা বা কার্ল মার্কসের আলোচনা করি, আমরা দেখব সমাজ যত সামনের দিকে যাচ্ছে সমাজ তত জটিলতর হচ্ছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে 2024 সালে বাংলাদেশে যে সামাজিক সমস্যাগুলো তৈরি হচ্ছে, সামাজিক বর্তমান যে অবস্থা, 1990 সালে এরকম ছিল না। তার মানে সমাজ সামনের দিকে যত অগ্রসর হয় সমাজ জটিল হয়, জটিলতর হয়। যেহেতু সমাজ জটিলতর হচ্ছে, তাই সমাজকে বোঝার জন্য সমাজ বিজ্ঞানের গুরুত্ব দিন দিন বাড়ছে এবং এটার গবেষণাও দিন দিন বেড়ে চলছে। 1970-80 দশকে মানুষ জেন্ডার নিয়ে অত বেশি আলোচনা করতো না। বর্তমান সময়ে এটা সমাজ বিজ্ঞানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আলোচনা। তার মানে কি, এইটাতে নতুন নতুন আলোচ্য বিষয় যুক্ত হচ্ছে। মানুষ আগে শুধুমাত্র বিয়ে নিয়ে আলোচনা করত, এখন বিবাহ একটি প্রতিষ্ঠান হিসেবে কতটুকু কার্যকর সেটাও একটা প্রশ্নের বিষয়। এগুলো নিয়ে সমাজতাত্ত্বিকেরা
সমাজবিজ্ঞানীরা এখন আলোচনা করছে। তার মানে কি? সমাজ যত সামনের দিকে যাচ্ছে, সমাজ জটিলতর হচ্ছে এবং সমাজবিজ্ঞানের জ্ঞানও তত বেশি কি পরিস্ফুট হচ্ছে। মানুষ এই গবেষণাগুলো বেশি, বেশি করছে এবং যেহেতু একটা জায়গায় বেশি, বেশি মানুষ engaged হচ্ছে, বেশি, বেশি প্রশ্ন তৈরি হচ্ছে এবং বেশি, বেশি উত্তর দেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে, সেই জায়গায় এটার অধ্যয়নের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে মেইনলি আমরা এটা দেখানোর চেষ্টা করব, মর্গান থেকে শুরু করব বা মার্কস থেকে আমরা শুরু করে দেখাবো যে আদিম সাম্যবাদী সমাজ কোনো ঝামেলা ছিল না। সেখান থেকে আস্তে, আস্তে আমরা যতগুলা পর্যায়ে পাড়ি দিয়েছি, সামন্তবাদ, পুঁজিবাদ বা সমাজতন্ত্র যতগুলা পর্যায়ে আমরা পাড়ি দিচ্ছি, সমাজ কঠিন হচ্ছে। তার মানে সমাজ বিজ্ঞানের প্রয়োজনীয়তা বাড়ছে এবং এটার গুরুত্ব দিন, দিন করে বৃদ্ধি পাচ্ছে। তো এভাবেই আমরা এটাকে ব্যাখ্যা করব। আশা করি আজকে যতটুকু আলোচনা আমি করেছি এটা আপনাদেরকে অন্তত এই জিনিসগুলো অনুধাবন করতে এবং বুঝতে আপনাদেরকে সহায়তা করেছে। আশা করি যখন এটা প্রশ্নে আসবে আপনারা প্রশ্নগুলো অনুধাবন করতে পারবেন এবং সুন্দর মতো সেগুলোর উত্তর দিতে পারবেন। আর এখান থেকে যদি কোনো ধরনের আপনাদের উপকার হয়ে থাকে তাহলে এটাই আমাদের সার্থকতা এবং আমি বিশ্বাস করি আপনারা যদি ৪ টা ক্লাস ভালোমতো দেখেন তাহলে এই অধ্যায় নিয়ে আপনাদের কোনো সমস্যা তৈরি হওয়ার কথা না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর মতো পড়ালেখা করবেন এবং সবাই আপনাদের নিজস্ব স্বপ্ন পূরণে এগিয়ে যাবেন। এই আশায় আজকের লেকচারটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।